নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প মধ্যবর্তিনী। শ্রোতাদের সুবিধার্থে গল্পটি চলিত ভাষায় রূপান্তরিত করা হলো। আশা করি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মধ্যবর্তিনী। নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের, তাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তার মনে কখনোই উদয় হয়নি। যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটার মধ্যে পা দুটো দিব্যে নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেই রকমই নিজের চির অভ্যস্ত স্থানটি অধিকার করে থাকে। সে সম্বন্ধে ভুলেও কোনো রকম চিন্তা, তর্ক বা তত্ত্ব আলোচনা করে না। নিবারণ সকালে উঠে গলির ধারে বাড়ির দরজায় খোলা গায়ে বসে অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুঁকোটি নিয়ে তামাক খেতে থাকে। পথ দিয়ে লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈষ্ণব ভিখারি গান গায়, পুরাতন বোতল সংগ্রহকারী হেঁকে চলে যায়। এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত করে রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তপসি মাছলা আসে সেদিন অনেক দরদাম করে সামান্য বিশেষ রান্ধনের আয়োজন হয়। তারপর যথাসময় তেল মেখে স্নান করে আহার শেষ করে দড়িতে ঝোলানো চাপকানটি পরে এক ছিলিম তামাক পানের সাথে শেষ হবার আগেই আরেকটি পান মুখে পুরে আপিসে যাত্রা করে। আপিস থেকে ফিরে এসে সন্ধেবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতেই প্রশান্ত গভীরভাবে সন্ধ্যা যাপন করে আহারান্তে রাত্রে শয়নগৃহে স্ত্রী হরসুন্দরীর সাথেই তার সাক্ষাৎ হয়। সেখানে মিত্রদের ছেলের বিবাহে আইবুড়ো ভাত পাঠানো, নবনিযুক্ত ঝির অবাধ্যতা, ছেঁচকি বিশেষ ফোড়ন বিশেষের উপযোগিতার সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তা এ পর্যন্ত কোনো কবি ছন্দবন্ধ করেনি এবং সেই জন্য নিবারণের মনে কখনোই ক্ষোভের উদয় হয়নি। এর মধ্যেই ফাল্গুন মাসে হরসুন্দরীর সংকট পীড়া উপস্থিত হল। জ্বর আর কিছুতেই ছাড়তে চায় না। ডাক্তার যতই কুইনাইন দেয়, বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও তত ঊর্ধ্বে চড়তে থাকে। এমনি 20 দিন, 22 দিন, 40 দিন পর্যন্ত ব্যাধি চলল। নিবারণের অফিস বন্ধ, রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আর সে যায় না। কি যে করে তা ঠিক নেই। একবার শয়ন গৃহে গিয়ে রোগীর অবস্থা জেনে আসে, একবার বাইরে বারান্দায় বসে চিন্তিত মুখে তামাক টানতে থাকে। দুবেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যা বলে সেই ঔষধ পরীক্ষা করে দেখতে চায়। ভালোবাসায় এইরকম শুশ্রূষা সত্ত্বেও 40 দিনে হরসুন্দরী ব্যাধিমুক্ত হল, কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হয়ে গেল যে শরীরটি যেন বহু দূর থেকে অতি ক্ষীণস্বরে আছি বলে সাড়া দেয় মাত্র। তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করেছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোকও সীমন্তনীদের উন্মুক্ত শয়নকক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করেছে। হরসুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান। সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীয় স্থান তা বলা যায় না। একসময় কে একজন শখ করে গোটাকত ক্রোটন রোপণ করে দিয়েছিল, তারপর আর সেদিকে বড় একটা দৃষ্টি দেয়নি। শুকনো ডালের মাচার ওপর কুমড়ো গাছ উঠেছে। বৃদ্ধ কুল গাছের তলায় বিষম জঙ্গল। রান্নাঘরের পাশের প্রাচীর ভেঙে কতগুলো ইট জড়ো হয়ে আছে এবং তার সাথেই পুড়ে যাওয়া পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হয়ে উঠেছে। কিন্তু জানলার কাছে শুয়ে এই বাগানের দিকে চেয়ে হরসুন্দরীর প্রতি মুহূর্তে যে একটা আনন্দ রস পান করতে লাগল, তার এই অকিঞ্চিৎকর জীবনে এমন সে আর কখনো করেনি।
গ্রীষ্মকালে স্রোতবেগ মন্দ হয়ে ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালুসজ্জার উপর শীর্ণ হয়ে আসে, তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে, তখন যেমন প্রভাতের সূর্যলোক তার তলদেশ পর্যন্ত কাঁপতে থাকে, বায়ুস্পর্শ তার সর্বাঙ্গ পুলকিত করে তোলে এবং আকাশের তারা তার স্ফটিক দর্পণের ওপর সুখস্মৃতির ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্তুর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করতে লাগল এবং অন্তরের মধ্যে যে একটা সঙ্গীত উঠতে লাগল, তার ঠিক ভাবটা সে সম্পূর্ণ বুঝতে পারল না। এমন সময় তার স্বামী যখন পাশে বসে জিজ্ঞাসা করত, কেমন আছো, তখন তার চোখে যেন জল উছলিয়ে উঠত। রোগশীর্ণ মুখে তার চোখ দুটি অত্যন্ত বড় দেখায়। সেই বড় বড় প্রেমার্দ্র সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলে শীর্ণ হস্তে স্বামীর হাত ধরে চুপ করে পড়ে থাকত। স্বামীর অন্তরেও যেন কোথা থেকে একটা নতুন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করত। এইভাবে কিছুদিন যায়। একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরে খর্ব অশ্বত্থ গাছের কম্পমান শাখা থেকে একটা বড় চাঁদ উঠেছে এবং সন্ধেবেলাকার গুমট ভেঙে হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হয়ে উঠেছে। এমন সময় নিবারণের চুলের মধ্যে আঙুল বুলাতে বুলাতে হরসুন্দরী বলল, আমাদের তো ছেলেপুলে কিছু হলো না, তুমি একটা বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন থেকে এই কথাই ভাবছিল। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব করতে পারি। তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হয়ে ওঠে। স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের ওপর নিজেকে সবেগে মূর্ছিত করে, তেমনি প্রেমের আবেগ, আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ, একটা বৃহৎ দুঃখের ওপর নিজেকে যেন নিক্ষেপ করতে চায়। এই অবস্থায় অত্যন্ত আনন্দিত মনে একদিন হরসুন্দরী স্থির করল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করব। কিন্তু হায়, যতখানি স্বাদ ততখানি সাধ্য কার আছে? হাতের কাছে কি আছে, কি দেওয়া যায়? ঐশ্বর্য নেই, বুদ্ধি নেই, ক্ষমতা নেই, শুধু একটা প্রাণ আছে। সেটাও যদি কোথাও দেবার থাকে এখনই দিয়ে ফেলি, কিন্তু তারই বা মূল্য কি? আর স্বামীকে যদি দুগ্ধ ফ্যানের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলি সন্তান দিতে পারতাম, কিন্তু প্রাণপণে ইচ্ছে করে মরে গেলেও তো সেসব হবে না। তখন মনে হলো স্বামীর একটা বিয়ে দিতে হবে। ভাবল, স্ত্রীরা এতে এত কাতর হয় কেন? এই কাজ তো কিছু কঠিন নয়। স্বামীকে যে ভালোবাসে, সেই সপত্নীকে ভালোবাসা তার পক্ষে কি এমন অসাধ্য? মনে করে তার বুক ফুলে উঠল। প্রস্তাবটা প্রথম যখন শুনল নিবারণ, তখন হেসেই উড়িয়ে দিল। দ্বিতীয়বার ও তৃতীয়বারও কর্ণপাত করল না। স্বামীর এই অসম্মতি, এই অনিচ্ছা দেখে হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যত বেড়ে উঠল, তার প্রতিজ্ঞা তত দৃঢ় হতে লাগল। এদিকে নিবারণ যত বারবার এই অনুরোধ শুনল, ততই তার এই অসম্ভব কথা মন থেকে দূর হতে লাগল এবং দরজার কাছে বসে তামাক খেতে খেতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তার মনে উজ্জ্বল হয়ে উঠতে লাগল। একদিন নিজেই এই প্রসঙ্গ তুলে সে বলল, বুড়ো বয়সে একটা কচি খুকিকে বিবাহ করে আমি মানুষ করতে পারবো না। হরসুন্দরী বলল, সেজন্য তোমায় ভাবতে হবে না, মানুষ করবার ভার আমার ওপরই থাক। বলতে বলতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা, সুকুমারী, লজ্জাশীলা, মাতৃকোর হতে সদ্য বিচ্যুতা নববধূর মুখচ্ছবি উদয় হল এবং হৃদয়ে স্নেহে বিগলিত হয়ে গেল। নিবারণ বলল, আমার আপিস আছে, কাজ আছে,
তুমি আছো, কচি মেয়ের আবদার শোনবার অবসর আমি পাব না। হরসুন্দরী বারবার করে বলল, তার জন্য কিছুমাত্র সময় নষ্ট করতে হবে না, এবং অবশেষে পরিহাস করে বলল, আচ্ছা গো, তখন দেখব কোথায় বা তোমার কাজ থাকে, কোথায় বা আমি থাকি, আর কোথায় বা তুমি থাকো। নিবারণ সে কথার উত্তর মাত্র দেওয়া আবশ্যক মনে করল না, এবং শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপালে হেসে তর্জনী দিয়ে আঘাত করল। এই তো গেল ভূমিকা। একটি নোলক পরা অশ্রু ভরা ছোটখাটো মেয়ের সাথে নিবারণের বিবাহ হল। তার নাম শৈলবালা। নিবারণ ভাবল নামটা বড়ই মিষ্টি, এবং মুখখানিও বেশ ঢলঢলো। তার ভাবখানা, তার চেহারাখানা, তার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করে চেয়ে দেখতে ইচ্ছা করে, কিন্তু সে আর কিছুতেই হয়ে ওঠে না। উল্টে এমন ভাব দেখাতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে, ওকে নিয়ে তো বিষম বিপদে পড়লাম। কোনো মতে পাশ কাটিয়ে আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়ে পড়লে যেন পরিত্রাণ পাওয়া যায়। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখে মনে মনে বড়ই আমোদ করত। একদিন হাত চেপে ধরে বলতো, আহা, পালাও কোথায়, ওইটুকু তো মেয়ে, ও তো আর তোমাকে খেয়ে ফেলবে না। নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করে বলতো, আরে থামো থামো, আমার একটু কাজ আছে। এই বলে যেন পালাবার পথ পেত না। হরসুন্দরী এসে দরজা আটকে বলতো, আজ ফাঁকি দিতে পারবে না। অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হয়ে কাতরভাবে বসে পড়ত। হরসুন্দরী তার কানের কাছে বলতো, আহা, পরের মেয়েকে ঘরে এনে অমন হতশ্রদ্ধা করতে নেই। এই বলে শৈলবালাকে ধরে নিবারণের বাম পাশে বসিয়ে দিয়ে জোর করে ঘোমটা খুলে চিবুক ধরে তার আনন্ত মুখ তুলে দিয়ে নিবারণকে বলতো, আহা, কেমন চাঁদের মতো মুখখানা দেখো দেখি। কোনোদিন বা দুজনকে ঘরে বসিয়ে কাজ আছে বলে উঠে যেত, এবং বাইরে থেকে ঝনাৎ করে দরজা বন্ধ করে দিত। নিবারণ নিশ্চিত জানত যে দুটো কৌতূহলী চোখ কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হয়ে আছে। অতিশয় উদাসীনভাবে পাশ ফিরে যখন ঘুমানোর উপক্রম করত, শৈলবালার ঘোমটা টেনে গুটিসুটি মেরে মুখ ফিরিয়ে একটা কোণের মধ্যে যেন মিলিয়ে থাকত। অবশেষে হরসুন্দরী নিতান্তই না পেরে হাল ছেড়ে দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হল না। হরসুন্দরী যখন হাল ছাড়ল, তখন স্বয়ং নিবারণই এই হাল ধরল। এই বড় কৌতূহল, এই বড় রহস্য। এক টুকরো হিরে পেলে তাকে নানাভাবে নানা দিকে ফিরিয়ে দেখতে ইচ্ছা করে। আরে এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন, বড়ই অপূর্ব। একে কত রকম করে স্পর্শ করে, সোহাগ করে, অন্তরাল থেকে, সম্মুখ থেকে, পার্শ্ব থেকে দেখতে হয়। কখনো একবার কানে দুলে দোল দিয়ে, কখনো ঘোমটা একটুখানি টেনে তুলে, কখনো বিদ্যুতের মতো হঠাৎ সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল একদৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করতে হয়। ম্যাকমারান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি। সে যখন প্রথম বিবাহ করেছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করল তখন স্ত্রী তার কাছে অনেক চিরপরিচিত। বিবাহিত জীবন চির অভ্যস্ত। হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসত, কিন্তু কখনই তার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয়নি। এবার একেবারে পাকা আমের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করেছে, যাকে কোনো কালে রস অন্বেষণ করতে হয়নি, অল্পে অল্পে রসস্বাদ করতে হয়নি, তাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছেড়িয়ে দাও দেখি। গোলাপের আধখোলা মুখটির কাছে ঘুরে ঘুরে তার কি আগ্রহ! একটুকু যে সৌরভ পায়, একটুকু যে মধুর আস্বাদ লাভ করে, তাতে তার কি নেশা! নিবারণ প্রথমটা কখনো বা একটা গ্রাউন্ড পড়া কাঁচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স,
কখনো বা কিছু মিষ্টি কিনে এনে শৈলবালাকে গোপনে দিয়ে যেত। এমনি করে একটুখানি ঘনিষ্ঠতা সূত্রপাত হয়। অবশেষে একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে এসে দরজার ছিদ্র দিয়ে দেখল নিবারণ ও শৈলবালা বসে কড়ি নিয়ে 10-25 খেলছে। বুড়ো বয়সের এই খেলা বটে। নিবারণ সকালে আহারাদি করে যেন আপিসে বাহির হল, কিন্তু আপিসে না গিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছে। এই প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়ে কি যেন হরসুন্দরীর চোখ খুলে দিল। সে তীব্র তাপে চোখের জল বাষ্প হয়ে শুকিয়ে গেল। হরসুন্দরী মনে মনে বলল, আমিই তো ওকে ঘরে আনলাম, আমিই তো মিলন করিয়ে দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন? যেন আমি ওদের সুখের কাঁটা। হরসুন্দরী শৈলবালাকে ঘরের কাজ শেখাত। একদিন নিবারণ মুখ ফুটে বলল, ও ছেলে মানুষ, ওকে তুমি বেশি পরিশ্রম করাচ্ছ, ওর শরীরও তেমন সবল নয়। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে এসেছিল, কিন্তু কিছু না বলে সে চুপ করে গেল। সেই থেকে বউকে কোনো ঘরের কাজে সে হাত দিতে দিত না। রাঁধা বাড়া দেখাশোনার সমস্ত কাজই সে নিজে করত। এমন হলো শৈলবালা আর নড়ে বসতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এই শিক্ষাই তার হল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করতে লাগল, তার মধ্যে একটা ভারী গর্ব আছে। তার মধ্যে ন্যূনতা এবং দীনতা নেই। সে বলল, তোমরা দুই শিশুতে মিলে খেলা করো, সংসারের সমস্ত ভার আমি নিলাম। হায়, আজ কোথায় সে বলো, যে বলে হরসুন্দরী মনে করেছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে নিজের প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছেড়ে দিতে পারবে। হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন দুকুল প্লাবিত করে মানুষ মনে করে আমার কোনো সীমা নেই। তখন সে একটা বৃহৎ প্রতিজ্ঞা করে বসে। জীবনের সুদীর্ঘ ভাটার সময় সেই প্রতিজ্ঞা রক্ষা করতে করতে তার সমস্ত প্রাণে টান পড়ে। হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনীর এক আঁচড়ে যে দানপত্র লিখে দেয়, চির দারিদ্র্যের দিনে পলে পলে তিল তিল করে তার শোধ করতে হয়। তখন বোঝা যায় মানুষ বড় দীন, হৃদয় বড় দুর্বল, তার ক্ষমতা অতি যৎসামান্য। দীর্ঘ রোগে ভোগা, ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন শুক্ল দিকতিয়া চাঁদের মতো একটি শীর্ণ রেখা মাত্র। সংসারে নিতান্ত লঘু হয়ে সে ভাসছিল। তার মনে হয়েছিল আমার যেন কিছু না হলেও চলে। ক্রমে শরীর বলি হয়ে উঠল, রক্তের তেজ বাড়তে লাগল। তখন হরসুন্দরীর মনে কোথা থেকে একদল শরিক এসে উপস্থিত হলো। তারা উচ্চস্বরে বলতে লাগলো, তুমি তো ত্যাগপত্র লিখে বসে আছো, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়ব না। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কারভাবে নিজের অবস্থা বুঝতে পারল, সেদিন নিবারণ ও শৈলবালাকে নিজের শয়নগৃহ ছেড়ে দিয়ে অন্য গৃহে একাকিনী শয়ন করল। 8 বছর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করেছিল, আজ 27 বছর পর সেই শয্যা ত্যাগ করল। প্রদীপ নিভিয়ে দিয়ে এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার নিয়ে তার নতুন বৈধব্য শয্যার উপর এসে পড়ল, তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবক বেহাগ রাগিণীতে মালিনীর গান গাইছিল, আর একজন বায়া তবলায় সঙ্গত করছিল, এবং শ্রোতা বন্ধুগণ সমের কাছে হা হা করে চিৎকার করে উঠছিল। তার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পাশের ঘরে মন্দ শোনাচ্ছিল না। তখন বালিকার শৈলবালার ঘুমে চোখ ঢুলে পড়ছিল, আর নিবারণ তার কানের কাছে মুখ রেখে ধীরে ধীরে ডাকছিল, সই।
লোকটা ইতিমধ্যেই বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়ে ফেলেছে এবং দু একজন আধুনিক কবির কাব্যও শৈলবালাকে পড়ে শুনিয়েছে। নিবারণের জীবনের নিম্ন স্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়েছিল, আঘাত পেয়ে হঠাৎ বড় অসময় তা উচ্ছ্বসিত হয়ে উঠল। কেউই যেন সেজন্য প্রস্তুত ছিল না। এই অকস্মাৎ তার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টোপাল্টা হয়ে গেল। সে বেচারা কোনো কালে জানত না মানুষের ভেতর এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে, এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করে দেয়। কেবল নিবারণ নয়, হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পেল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা? মন এখন যা চায় কখনো তো তা চায়নি, কখনো তা পায়ও নি। যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত অফিস যেত, তখন ঘুমানোর আগে কিছুক্ষণের জন্য গয়লার হিসেব, জিনিসপত্রের দাম এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলত। তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসত বটে, কিন্তু তার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তার মনে হলো জীবনের সফলতা থেকে যেন চিরকালকে তাকে বঞ্চিত করে এসেছে। তার হৃদয় যেন চিরদিন উপবাসী হয়ে আছে। তারই নারী জীবন যেন বড় দারিদ্র্যেই কেটেছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরিতরকারি ঝঞ্ঝাট নিয়েই ২৭টা অমূল্য বছর দাসীবৃত্তি করে কাটালো। আর আজ জীবনের মধ্যপথে এসে দেখল তারই শয়নকক্ষের পাশে এক গোপন মহামহিশ্বর্যের ভাণ্ডার কুলুপ খুলে একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হয়ে বসল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করে একজন নারী হলো দাসী আর একজন নারী হলো রানী। তাতে দাসীর গৌরব গেল, রানীর সুখ রইল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পেল না। এত অবিশ্রাম আদর পেল যে ভালোবাসার আর মুহূর্ত অবসর রইল না। সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করে মনে হয় নদীর একটা মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হয়ে নদীর উন্মুখ হয়ে থাকে, তবে নদী কেবল নিজের মধ্যেই স্ফীত হতে থাকে। সংসার তার সমস্ত আদর সোহাগ নিয়ে দিবারাত্রি শৈলবালার দিকেই অগ্রসর হতে লাগল। তাদের শৈলবালার আত্মা অতিশয় উত্তুঙ্গ হয়ে উঠতে লাগল। সংসারের প্রতি তার ভালোবাসা পড়তে পেল না। সে জানল আমার জন্যই সমস্ত এবং আমি কারোর জন্য নই। এই অবস্থার যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নেই। একদিন ঘন ঘোর মেঘ করে এসেছে, এমনি অন্ধকার করেছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। কুল গাছের তলায় লতাগুল্মের জঙ্গল জলে প্রায় নিমগ্ন হয়ে গেছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়ে ঘোলা জলস্রোত কলকল শব্দে বয়ে চলছে। হরসুন্দরী নিজের নতুন শয়নগৃহের নির্জন অন্ধকার জানলার কাছে চুপ করে বসে আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দরজার কাছে প্রবেশ করল। ফিরে যাবে কি অগ্রসর হবে সেটা সে ভেবে পেল না। হরসুন্দরী সেসব লক্ষ্য করল, কিন্তু একটা কথাও বলল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে গিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, গোটা কত গয়নার আবশ্যক হয়েছে, জানো তো অনেকগুলো দেনা হয়ে পড়েছে, পাওনাদার বড়ই অপমান করছে, কিছু বন্ধক রাখতে হবে, শীঘ্রই ছাড়িয়ে নেব। হরসুন্দরী কোনো উত্তর করল না। নিবারণ চোরের মতো দাঁড়িয়ে রইল। আবার বলল, তবে কি আজ হবে না? হরসুন্দরী বলল, না। ঘরে প্রবেশ করা যেমন শক্ত, ঘর থেকে অবিলম্বে বের হয়ে যাওয়াও তেমনি কঠিন।
নিবারণ একটু এদিক ওদিক চেয়ে ইতস্তত করে বলল, তবে অন্যত্র চেষ্টা দেখি গিয়ে। এই বলেই সে চলে গেল। ঋণ কোথায় এবং কোথায় বন্ধক দিতে হবে হরসুন্দরী তার সমস্তই বুঝল। নববধূ আগের রাত্রে তার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়ে বলেছিল, দিদির সিন্দুক বড়া গয়না, আর আমি বুঝি একখানা পড়তে পারি না। নিবারণ চলে গেলে ধীরে ধীরে লোহার সিন্দুক খুলে একে একে সমস্ত গয়না বার করল। শৈলবালাকে ডেকে প্রথমে নিজের বিবাহের বেনারসিখানা পরালো, তারপর তার আপাদ মস্তক এক একখানা করে গয়নায় ভরে দিল। ভালো করে চুল বেঁধে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখল মেয়েটির মুখখানি সত্যিই বড় মিষ্টি, একটা সদ্য পাকা সুগন্ধ ফলের মতো নিটল ও রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করে চলে গেল, সেই শব্দ বহুক্ষণ ধরে হরসুন্দরীর শিরার রক্তের মধ্যে ঝিমঝিম করে বাজতে লাগল। মনে মনে বলল, আজ আর কি নিয়ে তোতে আর আমাতে তুলনা হবে, কিন্তু একসময় আমারও তো ওই বয়স ছিল, আমিও তো যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরে উঠেছিলাম। তবে আমাকে সে কথা কেউ জানায়নি কেন? কখন সে দিন আসলো এবং কখন সে দিন গেল, একবারও তার সংবাদ পেলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলে শৈলবালা চলে যাচ্ছে। হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্যাই জানত, তখন এই গয়নাগুলো তার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এই সমস্ত এমন করে এক মুহূর্তে হাতছাড়া করতে পারত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পেয়েছে। এখন গয়নার দাম, ভবিষ্যতের হিসাব সমস্তই তার কাছে তুচ্ছ হয়ে গেছে। আর শৈলবালা সোনা মানিক ঝকমক করে শয়নগৃহে চলে গেল। একবার মুহূর্তের জন্য ভাবল না হরসুন্দরী তাকে কতখানি দিল। সে জানল চতুর্দিক থেকে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তার কাছে এসেই পরিসমাপ্ত হবে, কারণ সে হল শৈলবালা, সে হল সই। এক একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়ে চলে যায়, মুহূর্তমাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চিরা স্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিছুমাত্র জ্ঞান থাকে না। বিপদের সংকীর্ণ পথ দিয়ে নিশ্চিন্ত মনে অগ্রসর হতে পারে, অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়ে জেগে ওঠে। আমাদের ম্যাকমেলান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরতে লাগল এবং বহু দূর থেকে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হয়ে তার মধ্যে বিলুপ্ত হতে লাগল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মানসিক বেতন, হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তা নয়, সঙ্গে সঙ্গে ম্যাকমেলান কোম্পানি ক্যাশ তহবিলেও গোপনে টান পড়ল। তার মধ্যে থেকে দু একটা করে তোড়া অদৃশ্য হতে লাগল। নিবারণ স্থির করত আগামী মাসে বেতন থেকে আস্তে আস্তে শোধ করে রাখব, কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসবা মাত্রই সেই আবর্ত থেকে আবার টান পড়ে এবং শেষ 2 আনা পর্যন্ত চকিতের মতো চিকমিক করে বিদ্যুৎ বেগে অন্তর্হিত হতো। শেষে একদিন ধরা পড়ল। পুরুষানুক্রমে চাকরি, সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করে দেওয়ার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করে সে ক্রমে ক্রমে 2500 টাকার তহবিল ভেঙেছে তা নিবারণ নিজেই বুঝতে পারল না। একেবারে পাগলের মতো হয়ে হরসুন্দরীর কাছে গেল, বলল, সর্বনাশ হয়েছে। হরসুন্দরী সমস্ত শুনে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। নিবারণ বলল, শীঘ্র গয়নাগুলো বার করো। হরসুন্দরী বলল, সে তো আমি ছোট বউকে দিয়েছি সমস্ত। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হয়ে বলতে লাগলো, কেন দিলে ছোট বউকে, কেন দিলে, কে তোমাকে দিতে বললে? হরসুন্দরী তার প্রকৃত উত্তর না দিয়ে বলল, তাতে ক্ষতি কি হয়েছে, সে তো আর জলে পড়েনি।
ভীরু নিবারণ কাতর স্বরে বলল, তবে তুমি যদি কোনো ছুতো করে তার কাছ থেকে বার করতে পারো। কিন্তু আমার মাথা খাও, বলো না যে আমি চাইছি বা কী জন্য চাইছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা নিয়ে বলল, এ কি তোমার ছলছুতো করবার সোহাগ দেখাবার সময়? চলো। বলে স্বামীকে নিয়ে ছোট বউয়ের ঘরে প্রবেশ করল। ছোট বউ কিছুই বুঝল না। সে সকল কথাতেই বলতে লাগলো, সে আমি কি জানি, সে আমি কি জানি। সংসারের কোনো চিন্তা যে তাকে কখনো ভাবতে হবে এমন কথা কি তার সাথে ছিল? সকলেই নিজের ভাবনা ভাববে এবং সকলেই মিলে শৈলবালার আরাম চিন্তা করবে। হঠাৎ যদি এর ব্যতিক্রম হয়, এ তো ভয়ানক অন্যায়। তখন নিবারণ শৈলবালার পা ধরে কাঁদল। শৈলবালা কেবলই বলল, সে আমি জানিনি, আমার জিনিস আমি কেন দেব? নিবারণ দেখল ওই দুর্বল, ক্ষুদ্র, সুন্দর, সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের থেকেও বেশি কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর দুর্বলতা দেখে ঘৃণায় জর্জরিত হয়ে উঠল। শৈলবালার চাবি জোর করে কেড়ে নিতে গেল। শৈলবালা তক্ষুনি চাবির গোছা পাঁচিল টপকিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে বলল, তালা ভাঙিয়ে ফেলো। শৈলবালা প্রশান্ত মুখে বলল, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরব। নিবারণ বলল, আমি একটা চেষ্টা করে দেখছি। এই বলে সে এলোথেলো বেশে বাইরে হয়ে গেল। নিবারণ 2 ঘন্টার মধ্যে তার পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রি করে আসলো। বহু কষ্টে হাতে বেড়িটার বাঁচল, কিন্তু চাকরিটা গেল। স্থাবর জঙ্গমের মধ্যে কেবল রইল 2টি মাত্র স্ত্রী। তার মধ্যে ক্লেশকাতক বালিকা স্ত্রীটি গর্ভবতী হয়ে নিতান্তই স্থাবর হয়ে পড়ল। গলির মধ্যে একটা ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করল। ছোট বউয়ের অসন্তোষ এবং অশোকের আর শেষ নেই। সে কিছুতেই বুঝতে চায় না যে তার স্বামীর ক্ষমতা নেই। ক্ষমতা নেই তো বিবাহ করল কেন? উপরের তলায় কেবলমাত্র 2টি ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুত করে বললে, আমি দিবারাত্র শোবার ঘরে কাটাতে পারিনি। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়ে বলতো, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্রই বাড়ি বদল করব। শৈলবালা বলতো, কেন? ওই তো পাশে আর একটা ঘর আছে। শৈলবালা তার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলে চায়নি। নিবারণের বর্তমান দুরাবস্থায় ব্যথিত হয়ে তারা একদিন দেখা করতে আসলো। শৈলবালা ঘরে খিল দিয়ে বসে রইল, কিছুতেই দরজা খুলল না। তারা চলে গেলে রেগে কেঁদে উপবাসী থেকে হিস্টেরিয়া করে পাড়া মাথায় তুলল। এমন করে উৎপাত প্রায় ঘটতে লাগল। অবশেষে শৈলবালা শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হল, এমনকি গর্ভপাত হবার উপক্রমও হল। নিবারণ হরসুন্দরী 2 হাত ধরে বলল, তুমি শৈলবালাকে বাঁচাও। হরসুন্দরী দিন নেই রাত্রি নেই শৈলবালার সেবা করতে লাগল। তিলমাত্র ত্রুটি হলে শৈল তাকে দুর্বাক্য বলতো এবং সে একটাও কথার উত্তর দিত না। শৈল কিছুতেই সাগু খেতে চাইত না, বাটি শুদ্ধ ছুঁড়ে ফেলত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়ে ভাত খেতে চাইত না, না পেলে রেগে কেঁদে অনর্থ ঘটাত। হরসুন্দরী তাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলে শিশুর মতো ভোলাবার চেষ্টা করত, কিন্তু শৈলবালা বাঁচল না। সংসারের সমস্ত সোহাগ আদর নিয়ে পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ জীবন নষ্ট হয়ে গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগল, পরক্ষণেই দেখল তার একটা মস্ত বাঁধন ছিঁড়ে গেছে। শোকের মধ্যেও হঠাৎ তার একটা মুক্তির আনন্দ বোধ হল। হঠাৎ মনে হলো এতদিন তার বুকের ওপর একটা দুঃস্বপ্ন চেপেছিল। চৈতন্য হয়ে মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হয়ে গেল।
মাধবীলতাটির মতো এই যে কোমল জীবনপ্রাস ছিঁড়ে গেল, এই কি তার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টেনে দেখল, না, সে তার উদ্বন্ধন রজ্জু। আর তার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী? দেখল সেই তো তার সমস্ত সংসার একাকিনী অধিকার করে তার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতিমন্দিরের মাঝখানে বসে আছে। তবুও মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটা ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি এসে একটা হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টেনে দিয়ে গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করল। নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার ডান দিক অংশগ্রহণ করে শয়ন করল। কিন্তু এবার তার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো সে প্রবেশ করল। হরসুন্দরীও একটি কথা বলল না, নিবারণও একটি কথা বলল না। তারা আগে যেরকম পাশাপাশি শয়ন করত, এখনো সেই রকমই পাশাপাশি শুল। কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুয়ে রইল, তাকে কেউ লঙ্ঘন করতে পারল না। এই ছিল আজকের গল্প। অত্যন্ত মর্মস্পর্শী একটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মধ্যবর্তিনী। রবীন্দ্রনাথ মানে আবেগ, রবীন্দ্রনাথ মানে সূক্ষ্মাতিসূক্ষ্ম মানসিক দ্বন্দ্বের কথা। আজকের গল্পটি তেমনি। আশা করি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটিতে একটি লাইক বাটন দিয়ে দেবেন। আসবো নতুন কোনো গল্প নিয়ে, ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।